রক্ত ঝরল কোটা আন্দোলনে নিহত ৫, সংঘর্ষে বিভিন্ন এলাকার রণক্ষেত্র, ৫ জেলায় বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহতের ঘোষণা। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধীদের রাজাকার স্লোগান, হতবাক বরেণ্য শিক্ষাবিদরা। মুক্তিযুদ্ধের অবমাননা, বলছেন সাধারণ শিক্ষার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক সাইমন রিংয়ের প্রয়াণ দিবস আজ। হিংস্র রূপ নিয়েছে কোটা আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহীদ মিনার, সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। ফার্মগেটে মেট্রো স্টেশনে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের নিরাপত্তায় সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে 18 জুলাইয়ের এসএসসি পরীক্ষা। সন্ধ্যায় পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি স্থগিত রেখেছে কোটা বিরোধীরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রণক্ষেত্র রাজধানীর বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকাল থেকেই উত্তরা, কাকরাইল, মতিঝিল, সায়েন্স ল্যাব, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয় যানবাহন। মহাখালীতে রেলপথ আটকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বাড্ডা, শহীদ মিনার ও সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনরতরা। এ সময় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় সহকারী প্রক্টর সহ কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় তারা। আগুন দেয়া হয় মোটরসাইকেল ও পাবলিক বাসে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কোটা বিরোধীরা ঘোষণা দেয় মঙ্গলবারের মতো কর্মসূচি স্থগিতের। আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই। আগামীকাল যেহেতু মহরম, আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব। কিন্তু আমি বারবার বলছি, আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না, আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না। এরপর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং বাসায় ফিরে যায় কোটা আন্দোলনকারীরা। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয় বিজিবি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে 3 জন এবং রংপুরে নিহত হয়েছেন 1 জন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন 4 শতাধিক। বিকেলে দুপক্ষের সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক সহ 3 জন নিহত হন। অন্তত 15 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আহত হয়েছে শতাধিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছে আন্দোলনকারীরা। বরিশাল, ঝিনাইদহ, রাঙামাটি, কক্সবাজার, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিসিএস, নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা। তেমনি মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত শমশের সর্দারের মতোই 308 জন স্নাতকোত্তর এবং 116 জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি, কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেব, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বসে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার ধৈর্য ধরে আছে, তবে সময় মতো ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আর যারা রাজাকার স্লোগান দিয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে বিএনপি জামাতের ক্যাডাররা ছাত্রদের মাঠে নামতে চাপ দিচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। অপশক্তিকে এর পিছনে লেলিয়ে দেয়া হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা
পরিষ্কার। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে আন্দোলন প্রতিহতেরও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আমরা ধৈর্য ধরছি, ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সব কিছুই দেখবেন, যথাযথ অ্যাকশন নেওয়া হবে। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকার স্লোগানের পেছনে বিএনপির হাত আছে। রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত খানা, চপেটাঘাত খানা। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। রাজপথ থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার কথাও জানান তিনি। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজাকার শব্দটি কি এতই হালকা? তাহলে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, লাখো মা বোনের সম্ভ্রমের ওজন কত? দাবি আদায়ের নামে রাজাকারদের ধারণ করে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। রাজাকারদের ধিক্কার জানানোর তুই রাজাকার স্লোগান পাল্টে দেয়ার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শঙ্কিত ও বিস্মিত তারা। আদিত্য মামুন জানাচ্ছেন বিস্তারিত। রাজাকার শব্দটি প্রায় ভুলতেই বসেছিল বাঙালি, বিশেষ করে ৭৫ পরবর্তী প্রজন্ম। বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজাকার শব্দটিকে পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক পুনর্বাসনের দায়িত্ব নেয়া তৎকালীন শাসক গোষ্ঠী রেডিও টেলিভিশনে রাজাকার শব্দটির ব্যবহার কমাতে থাকে। লাখো শহীদের রক্তসাগরে জোয়ার তোলা কুখ্যাত রাজাকারদের সেই হিংস্রতার ইতিহাস হালকা হতে শুরু করে। এমন উদ্বেগজনক বাস্তবতায় ৮০ দশকের শেষ দিকে রাজাকার শব্দটিকে সামনে আনেন প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদ। বহুব্রীহি নামের টেলিভিশন নাটকে টিয়া পাখির কণ্ঠে তুই রাজাকার ধিক্কার ব্যাপক সাড়া ফেলে। তবে স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় স্লোগানটি আবারও হারাতে বসে। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজাকার বলার পরিবেশ তৈরি হয়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গর্জন ওঠে, কতে কাদের মোল্লা, তুই রাজাকার। চক্রান্ত থেমে নেই। স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন প্রজন্মের আবেগ নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। রাজাকার শব্দটি ভিন্নভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নতুন প্রজন্মের মস্তিষ্কে, মজ্জায়, অস্থিমজ্জায়। নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করছে না বিপথগামীরা। তবে শিক্ষার্থীদের বড় অংশই এই স্লোগানের তীব্র বিরোধী। ক্ষোভ প্রকাশ করছেন তারা। নিজেকে দাবি করে যে আমি রাজাকার, এটা তো স্যাটার করা সম্ভব না, কারণ হচ্ছে রাজাকার শব্দটার মিনিংটা খুবই বাজে। পৃথিবীর কোনো বাস্তবতাই আমি হয়তো নিজেকে কখনোই বলতে পারবো না আমি রাজাকার, যতক্ষণ পর্যন্ত আমি জানি রাজাকার আসলে কারা। দাবি আদায়ের মিছিলে কোটা বিরোধীদের এমন স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। এই বাংলায় নিজেকে রাজাকার দাবি করে যে স্পর্ধিত উচ্চারণ, এটা অবশ্যই মুক্তিযোদ্ধাদের অসম্মান করবার শামিল। এই শব্দটিকে একটি ইতিবাচক সামাজিক মনস্তত্ত্বে ফিরিয়ে আনবার হীন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার চক্রান্তে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বান তাদের। এই স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, আমি তাদের ধিক্কার জানাচ্ছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার। রায় পেয়ে বিবেচনা করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, একটি প্রশ্ন উঠেছে যে কোটা আদালতের বিষয় নয়, সরকারের বিষয়। একটি বিষয় যখন আদালতে গেছে তখন আদালতের রায়ের জন্য সরকার অপেক্ষা করবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা
সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যেই রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। গত 14 জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে এই লিভ টু আপিল দায়ের করা হয়। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন। রায়ে আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেছেন, প্রয়োজনে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। তো আদেশ পাওয়ার পরে আপনি যেটা করার সেটা করতে পারবেন, তার আগে পারবেন না। এই জন্য আমি বারবার বলছি যে ওনারা যেটা ছাত্ররা তাদেরকে প্রথম হয়তো তারা একটা উদ্দেশ্যে আসছিল, পরবর্তীতে তাদের পিছন থেকে কেউ ওদেরকে ইন্ধন দিচ্ছে এবং যারা বুদ্ধি দিচ্ছে তারা চাচ্ছে তাদের উদ্দেশ্য অন্য, তারা ভিন্ন খাতে এটা প্রবাহিত করার জন্য এটা করছে। কোটা সংস্কার আন্দোলনে 2 জন নিহতের যে ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর করেছে তার সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন বলেছেন, যাচাই বাছাই ছাড়া তথ্যে এ ধরনের ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে। 15 July 2024 Washington Time, where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. Freedom of expression and peaceful assembly are cornerstones of our democracy, and the government remains steadfast to uphold those rights of the citizens while also safeguarding the public property and order. Violence does not have any place in democracy and politics. কোটা বিরোধী আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলনে শাহ মঞ্জুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা ভাষা আন্দোলন সহ প্রগতিশীল সব সংগ্রামের অংশীদার। সেখানে পড়াশোনা করে তারা যদি নিজেদের রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়, ধরে নিতে হবে তাদের পেছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে। আন্দোলনকারীদের এই দাবিটা সম্পূর্ণই অযৌক্তিক, অসাংবিধানিক এবং বেআইনি। সমস্ত কোটা প্রথাটাই বাতিল করে আবার সমস্ত কোটা প্রথাটাকে রিভাইভ করেছে হাইকোর্টের জাজমেন্ট। সুতরাং এটাকে এক্সামিন করতে হলে অ্যাপিলেট ডিভিশনকে এক্সামিন করতে হবে। আদালতের কার্যধারা বা প্রসিডিংস তো তাদের জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ আদালতের কার্যধারা এবং প্রসিডিংসের জন্য তারা তাদের আন্দোলন বাড়িত রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। চট্টগ্রামের মুরাদনগরে ছাত্রলীগ কর্মীদের বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা গেছে একটি বহুতল ভবনের উপর থেকে পাইপ ও কার্নিশ ধরে নামার সময় বেশ কয়েকজন নিচে পড়ে গুরুতর আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কোটা আন্দোলনকারী ছাত্র শিবির ও ছাত্রদল কর্মীদের দায়ী করেছে ছাত্রলীগ। সাদিক এগ্রোর ব্রাহ্মা গুরু জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের মধ্যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আশরাফ শুভর রিপোর্ট। কোরবানির ঈদে 1 কোটি টাকার উচ্চবংশীয় গরু এবং 15 লক্ষ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদিক এগ্রো এবং এর স্বত্বাধিকারী ইমরান হোসেন। এরপর সামনে আসে জালিয়াতির আশ্রয় নিয়ে ইমরানের গরু আমদানি এবং ব্যবসার বিষয়টি। তদন্তে নামলে ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে মামলা করে দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের দায়ের করা মামলায় সাদিক এগ্রোর ইমরান হোসেন ও তার বন্ধু তৌহিদুল আলম জেনিত সহ
7 জনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক ডক্টর ABM খালেকুজ্জামান, গো প্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান ও উপপরিচালক ABM সালাহ উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলা নম্বর 15 তারিখ 16/7/2024 রুজু করা হয়েছে। মামলাটি আমাদের কমিশনের বিশেষ তদন্ত বিভাগের সহকারী পরিচালক জনাব আবুল কালাম আজাদ এই মামলাটি আমাদের রুজু করেছেন। মামলার এজাহারে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, বিক্রি, দায়িত্ব অবহেলা এবং ভুয়া নথি তৈরির কথা উল্লেখ করা হয়। পরস্পর যোগসূচে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা এবং জাল জালিয়াতির মাধ্যমে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি। 2021 সালে জাল নথি দিয়ে আনা সাদেক এগ্রোর 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করে ঢাকা কাস্টমস। পরে গরুগুলোকে জবাই করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রির নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সেই গরু জবাইয়ের বদলে কারসাজি করে নিজের খামারে নিয়ে কোরবানির পশু হিসেবে বিক্রি করে সাদেক এগ্রোর ইমরান। আশরাফ শুভ, 21 টেলিভিশন। 17,777 জন মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে 3 মাস পর পর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মালয়েশিয়া যেতে না পারাদের অর্থ ফেরত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের আদেশ নিয়ে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। তাদের যে ডিপোজিটেড মানি তারা দিয়েছিল যেসব এজেন্সির কাছে অথবা সরকারের কাছে, সেটা সুদসহ ব্যাক করা এবং তাদেরকে কেন এডুকেট কম্পেনসেশন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছে। সাথে সাথে একটি ইন্টারিম অর্ডার দিয়েছে যে এই ইনভেস্টিগেশন করার ফলে তারা যে সুপারিশ, সেই সুপারিশ মোতাবেক তারা কতটুকু কি করছে প্রতি 3 মাস পর পর কোর্টকে অবগত করার জন্য। একজন হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ফরেন মিনিস্ট্রি যিনি সচিব এবং বাইরার যিনি সেক্রেটারি এবং পুলিশের IGP। প্রত্যয় স্কিমে যুক্তিসঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আলোচনা ছাড়াই প্রত্যয় স্কিমে সংযুক্ত করে শিক্ষকদের অবহেলার অভিযোগ তোলেন শিক্ষক নেতারা। এটি বাতিল এবং শিক্ষকদের সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের 3 দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মবিরতি চলবে বলেও জানান তারা। এবং প্রতিশ্রুত সুপার গ্রেড সেটা আপনারা মেনে নিন এবং আমাদের উচ্চতর বেতন স্কেল সেটা অবিলম্বে চালু করুন। সারা দেশে অবিলম্বে দাবি মেনে আমাদের সেই ব্যবস্থাকে তুলে নিয়ে দেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিদেশি সাংবাদিক সাইমন রিংয়ের প্রয়াণ দিবস আজ। জীবনের ঝুঁকি নিয়ে 1971 সালের মার্চে পাকিস্তানি সেনাদের রক্তচক্ষু ফাঁকি দিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নির্যাতনের চিত্র ক্যামেরাবন্দি করে বিশ্বে বাঙালিদের পক্ষে জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন। পরবর্তীতে 2000 সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি টেলিভিশন 21-এর কর্ণধারও ছিলেন তিনি। মৃত্যুদিনে সাইমন রিংকে স্মরণ করেছেন আদিত্য মামুন। স্বাধীনতার প্রশ্নে তখন উত্তাল ঢাকা। 6 মার্চে ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কভার করতে। লাখো বাঙালির উদ্দীপ্ত চোখে তিনি বঙ্গবন্ধুকে দেখলেন। এরপর কম্বোডিয়া যাবার কথা থাকলেও তিনি গেলেন না। 25 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হলে সাইমন রিং আত্মগোপনে ঢাকা ও ঢাকার বাইরের সংবাদ সংগ্রহে বেরিয়ে পড়েন। বাঙালি নিধনের সেই সব রোমহর্ষক চিত্র সংবাদ ডেইলি টেলিগ্রাফ হয়ে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হতে থাকে। শুধু প্রতিবেদনই নয়, কলামও লেখেন। বিশ্ববাসী জানতে পারে নির্যাতিত বাঙালির কথা। জনমত গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের পক্ষে। 30 মার্চ পাকিস্তানি সরকার তাকে লন্ডন ফিরতে বাধ্য করলেও কলকাতায় অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ ও প্রকাশ করতে থাকেন। Now
নবশতকে সম্ভাবনার দিকে সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। 2000 সাল, এরপর আবারও ঢাকা তথা বাংলাদেশ পায় তাকে। দেশের প্রথম টেরেস্ট্রিয়াল চ্যানেল 21 টেলিভিশনের পত্তন হয় তারই হাত ধরে। শুরু হয় স্বাধীন স্বকীয় সাংবাদিকতার পর্ব। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এই সুদিন বেশি দিন টিকল না। বিএনপি জামায়াত জোট সরকার 2002 সালে বন্ধ করে দেয় 21 টেলিভিশন। একরকম দেশ ছাড়তে বাধ্য করা হয় বাংলাদেশের প্রকৃত বন্ধু সাইমন রিংকে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 2021 সালে প্রয়াত হন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিং এর কারণে বাংলাদেশ আধুনিক সাংবাদিকতায় প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন 21 ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। সাইমন রিং এর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কালজয়ী এই সাংবাদিক। 21 টেলিভিশনের পরিচালক AKM শহীদুল্লাহ, এডিটর ইন চিফ রাশেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাইমন রিং এর আত্মার জন্য দোয়া কামনা করা হয়। সাইমন একটা বৈচিত্র্যময় চরিত্র তার কাজের ক্ষেত্রে, সেটা তুলনার কিছু নাই, অতুলনীয়। আর বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে অগ্রগতি কিভাবে হলো, বিটিভি তো আছেই, কিন্তু অগ্রগতি কিভাবে হলো এটা মূলত সাইমন রিংয়ের হাত ধরেই। একটা মাইনর অপারেশন করতে গিয়ে আর কি তিনি জটিলতায় ভুগে মারা গিয়েছিলেন, আর কি বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তখন তার গায়ে ছিল কিন্তু 21 টেলিভিশনের টি শার্ট। তার মনের মধ্যে, তিনি হয়তো অনেক জায়গায় অনেক কাজই করেছেন, 21 টেলিভিশনই তার মনের মধ্যে ছিল সবসময়। বিপুল সম্ভাবনার হাতছানি দিচ্ছে স্টার্টআপ। দেশীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি ও বিজনেস মডেলে ভর করে $বিলিয়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার। ইতোমধ্যে বেশ কয়েকটি স্টার্টআপ কোম্পানি বিদেশি বিনিয়োগ পেয়েছে। সামনে এ খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। প্রায় 1 কোটি প্রবাসী সস্তায় শ্রম বিক্রি করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে। কখনো অবৈধ পথে ইউরোপে ঢুকতে সাগর পথ পাড়ি দিতে গিয়ে অর্থ আর প্রাণ দুটোই হারাচ্ছে। প্রবাসী কর্মীদের বঞ্চনা আর দুঃখ বেদনার এমন চিত্রই চোখ খুলে দেয় এই তরুণ উদ্যোক্তার। গড়ে তোলেন স্টার্টআপ কোম্পানি। আমি প্রবাসী অ্যাপ এখন একটি বিস্ময়ের নাম। লাস্ট 30-40 বছর একইভাবে বিদেশে যাচ্ছে, ওই একই ফিজিক্যাল অফিসে ঘুরে বেড়াচ্ছে, ওনার দেশে একটা দালাল বা কাউকে দিয়ে ওনার ভিসা প্রসেস করছে, তারপরে অন্য দেশে যে দেখছে মাঝে মাঝে উনি অনেক ধোঁকা খাচ্ছে। আগে যেগুলা দালালের মাধ্যমে এগুলো আপনার নিতে হতো, এখন কিন্তু আপনি নিজে আমি প্রবাসী ব্যবহার করে আপনি প্রত্যেকটা গভর্নমেন্টের রেগুলেশন ধাপগুলোকে পূরণ করতে পারছেন। অ্যাপটি 60 লাখ প্রবাসীর আস্থায় পরিণত হবার পাশাপাশি মাত্র 3 বছরে সরকারকে রাজস্ব দিয়েছে শত কোটি টাকা। আমি প্রবাসী যখন হয়, আমরা কিন্তু 1 টাকাও গভর্নমেন্টে স্পেন্ড করতে হয়নি এই সিস্টেমের জন্য। উল্টা এখন গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম করছে। এ তো গেল প্রবাসের গল্প। দেশে লাখো নারী উদ্যোক্তার প্ল্যাটফর্ম SBK টেক ভেঞ্চার্স স্টার্টআপ কোম্পানি 40-এর অধিক স্টার্টআপকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত যেমন করছে, তেমনি এগিয়ে দিয়েছে নারী উদ্যোগকেও। নারী উদ্যোক্তা আছে এবং স্টার্টআপ নিয়ে কাজ করতে চায়, স্টার্টআপ করতে চায়, তাদেরকে গাইড করার যে কিভাবে সাকসেসফুল হতে পারে অথবা সাকসেসফুলি তারা কিভাবে ফান্ড রেজ করে জিনিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ছোট বড় 2500 স্টার্টআপের অভিভাবক বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড। আইডিয়া, উদ্ভাবনী দক্ষতা বিবেচনায় আর্থিক, প্রযুক্তি, অবকাঠামো ও পরামর্শ সুবিধার সহায়তা করে এই প্রতিষ্ঠান। আইডিয়া প্রজেক্ট আছে যেটা আর্লি স্টেজে গ্রান্ট দেয়,
আমাদের হাইটেক পার্কের আন্ডারে স্মার্ট বাংলাদেশ এক্সেলারেটর আছে, যারা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং একটা গ্রান্টেরও একটা সুবিধা ব্যবস্থা করে দেয়। আর পরে যখন তারা মার্কেটে আসবে, একটু বড় হবে, তখন স্টার্টআপ বাংলাদেশ ইনভেস্ট করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি প্রবাসী সহ আরও হাজারো প্রতিষ্ঠান কেবল বিলিয়ন ডলারের রূপান্তর নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রভাব রাখবে এমন করে গড়ে তুলতে চায় সরকার। আমাদের বাংলাদেশি ডায়াসপোরা অনেকেই কিন্তু আমেরিকাতে সিলিকন ভ্যালিতে স্টার্টআপ দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে দেশের স্টার্টআপে। সংশ্লিষ্টদের আশা 2031 সালের মধ্যে আরও 10 লাখ তরুণের কর্মসংস্থানে প্রভাবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেক দফা পেঁয়াজের দাম কমেছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 86 টাকা দরে বিক্রি হলেও তা কমে 82 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে অনিয়মিতভাবে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে 10 থেকে 12 ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় ট্রাম্পের রানিং মেট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভ্যান্সের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টার কী কারণ থাকতে পারে তা এখনও অনুসন্ধান করছে তদন্ত সংস্থাগুলো। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মুখে রক্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেছেন। এ ছবি শুধু ইতিহাস বানায়নি, বরং নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দলের হয়ে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছেন ট্রাম্প। সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে.ডি. ভেন্সের নাম ঘোষণা করেন তিনি। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেন, অনেক চিন্তাভাবনার পর ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভেন্সকে মনোনীত করা হয়েছে। ভেন্স 2016 সালে তার হিলবিলি এলেজি প্রকাশ করার পর জাতীয় খ্যাতি অর্জন করেন। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে 18 জুলাই পর্যন্ত। প্রতি 4 বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। এদিকে ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য কি তা খুঁজতে সন্ত্রাস দমন সংস্থার সাথে একযোগে কাজ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্ত আরও সামনের দিকে গেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনানিবাসে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর 8 সদস্য নিহত হয়েছে। পাল্টা অভিযানে নিহত হয়েছে 10 সন্ত্রাসীও। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, সোমবার ভোররাতে বান্নু সেনানিবাসে প্রবেশের চেষ্টা চালায় 10 জনের দল। নিরাপত্তা বাহিনী বাধা দিলে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনানিবাসের দেয়ালে বিস্ফোরণ ঘটায় তারা। ধসে পড়ে দেয়াল এবং ক্ষতিগ্রস্ত হয় স্থাপনা। এ সময় নিরাপত্তা বাহিনীর 8 সদস্য নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় সন্ত্রাসী দলটি। আইএসপিআরের দাবি, আফগানিস্তানের হাফিজ গুল বাহাদুর গ্রুপের সদস্যরা এর আগেও আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে দলটি। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। স্টেডিয়ামে হাঙ্গামায় ছেলেসহ কলম্বিয়া ফুটবলের প্রধান গ্রেফতার। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।
আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। এই পর্যায়ে খেলার খবর। টানা 2 কোপা জিতে 2টি ট্রফি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। ক্যাপশন লিখেছেন, আরও একটি। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের এখন বসন্তকাল। গত 4 বছরে 4টি ট্রফি জিতে তাদের মতো সাফল্য আর কারো নেই। 2021-2024 সালের কোপা আমেরিকা জিতে টানা 2 কোপা জয়ের অনন্য রেকর্ডও গড়লেন মেসি ডি মারিয়া। মেসি অবসর না নিলেও তার সতীর্থ দীর্ঘদিনের বন্ধু ডি মারিয়া অবসর নিয়েছেন। টানা 2 কোপা জিতে 2টি ট্রফি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছবি পোস্ট করেছেন মেসি। সে সাথে ক্যাপশনে লিখেছেন, আরও একটি ট্রফির জন্য মাঠের লড়াইয়ে টিকে থাকতে চান তিনি। কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সাথে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে আটক করেছে মায়ামি পুলিশ। আর্জেন্টিনার কাছে হারের পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়া ফুটবল। মায়ামি ডেড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে জানায়, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরুন ও তার ছেলে রামন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটক করা হয়। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। এছাড়া ম্যাচ শুরুর আগের দর্শক হাঙ্গামায় জড়িত আরও 25 জনকে আটক করা হয়েছে। দেশে ফিরেছে দক্ষিণ এশিয়ান টার্গেট বল প্রতিযোগিতা বা চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ও পুরুষ দল। নেপালের কাঠমান্ডুতে প্রথমবার হয় টুর্নামেন্টটি। শুরু থেকে অনবদ্য পারফরমেন্স দেখায় বাংলাদেশ নারী ও পুরুষ দল। তাদের কাছে পাত্তা পায়নি স্বাগতিক নেপালও। ফাইনালে 2 বিভাগেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষরা জেতে 16-11 ব্যবধানে, আর নারীরা শিরোপা নিষ্পত্তি করে 12-8 ব্যবধানে। দেশে পা রাখার পর বিমানবন্দরেই তাদের বরণ করে নেয় ফেডারেশনের কর্মকর্তারা। সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শেষ ম্যাচে ড্র করেও রানার্স আপ হয়েছে নৌবাহিনী। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 9টি দল। খেলা হয়েছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শিরোপা জিতেছে পুলিশ। শেষ দিনে যারা জিতত তারাই চ্যাম্পিয়ন হতো। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা হয়েছে ড্র। আর্নিং পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। লিগে তৃতীয় হয়েছে সেনাবাহিনী। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের অধিনায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিলন হাসান। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রক্ত ঝরল কোটা আন্দোলনে, নিহত 5, সংঘর্ষে বিভিন্ন এলাকার রণক্ষেত্র, 5 জেলায় বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহতের ঘোষণা। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধীদের রাজাকার স্লোগান, হতবাক বরেণ্য শিক্ষাবিদরা। মুক্তিযুদ্ধের অবমাননা, বলছেন সাধারণ শিক্ষার্থীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।